আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। একটা ইন্টারেস্টিং খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খবরটি এরকম যে দিল্লি ফেরত ২ যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি। কি ঘটল? সেই ঘটনা আপনাদেরকে জানাতে চাই। শেষ পর্যন্ত থাকুন। আপনাদের এই বিষয়ে মতামত দেখতে চাই। ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন দর্শক। দেখুন, দিল্লি নিয়ে আমাদের নানা ধরনের স্পর্শকাতরতা আছে। কারণ সাম্প্রতিক সময়ে দিল্লির আগ্রাসন আমরা সরাসরি প্রত্যক্ষ করেছি। ফলে দিল্লির কথা শুনলেই আমরা সাধারণত নেতিবাচকভাবেই কোনো কিছু বুঝে থাকি। কিন্তু আমরা তো চাই যে ঢাকা-দিল্লি একটা সমবন্টনের ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠুক। সেটা কবে উঠবে তা জানি না। কিন্তু দিল্লি থেকে প্রতিনিয়ত নেতিবাচক খবর যে আসছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। সেরকমই একটা খবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ১২ আগস্ট ভারত থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির সি শিফটের সদস্যরা দিল্লির এআই 237 নম্বর ফ্লাইটের যাত্রীদের উপর বিশেষ নজরদারি শুরু করে। বিমানটি ঢাকায় অবতরণ করার পর সন্দেহভাজন ২ যাত্রীকে শনাক্ত করা হয়। পরবর্তীতে যাত্রী প্রশান্তলাল দাসের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল ব্র্যান্ডের মদ পাওয়া যায়। একই ফ্লাইটের অপর যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ থেকে স্কটিশ লিডার ও গ্র্যান্ডস ব্র্যান্ডের মোট ৫ লিটার মদ উদ্ধার করেন কর্মকর্তারা। আচ্ছা, এটা কি কোন ধরনের অপরাধের মধ্যে পড়েছে? একটু এটা একটু দেখে নেই যে বিমানবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান ও অবৈধ পণ্য বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও কাস্টমস থেকে জানানো হয়েছে। তাহলে আমরা দেখলাম যে ২ জন মদ নিয়ে এসেছেন। একজন হচ্ছেন প্রশান্ত লাল দাস, তিনি ১০ লিটার। এই মদ হচ্ছে জনি ওয়াকার রেড লেবেল। এবং আরেকজন মদ নিয়ে এসেছেন, তিনি আ তিনি জাহাঙ্গীর আলম, মানে একজন হিন্দু ধর্মের, একজন মুসলিম ধর্মের। তার ব্যাগেজ থেকে স্কটিশ লিডার এবং গ্র্যান্ডস ব্র্যান্ডের মোট ৫ লিটার মদ উদ্ধার করেছেন। যাই হোক, যারা মদের সঙ্গে পরিচিত তারাই বলতে পারবেন যে জনি ওয়াকার রেড লেবেল কোন মাপের মদ বা স্কটিশ লিডার গ্র্যান্ডস এগুলো কোন মডেলের বা কোন ব্র্যান্ডের মদ। যাই হোক, তো এখানে বিশেষ কথা হচ্ছে যে যখন আ বিমানে এই মদ নিয়ে উঠলেন ২ যাত্রী, তখন কেন ধরা গেল না? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভারত থেকে ফ্লাইটে উঠে পড়ল মদ নিয়ে, অননুমোদিত মদ। তো সেই মদ আবার গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বাংলাদেশের সিআইডি কর্মকর্তারা জব্দ করলেন। এখান থেকে অনেকগুলো বিষয় রয়েছে প্রিয় দর্শক, যে আমরা অনেক সময় কি দেখি যে কাস্টমসের ক্ষেত্রে অনেক শিথিলতা। কি শিথিলতা? যে কাস্টমসে যখন এই ধরনের কোনো অবৈধ পণ্য ধরা পড়ে, তখন এরকমও শোনা যায় যে সেগুলোকে লুকিয়ে ফেলা হয় উচ্চ হারের চাঁদার মাধ্যমে। সেই ক্ষেত্রে যেহেতু দিল্লি ফেরত ২ যাত্রীর কাছে মদ আছে বলে আগে থেকেই তথ্য ছিল আমাদের গোয়েন্দা কর্মকর্তাদের, সুতরাং তারা এটাকে ধরেছেন এবং গণমাধ্যম এটার মুখরোচক হিসেবে উপস্থাপন করেছে। আর শিরোনামও তো এরকম দেখছেন, দিল্লি ফেরত ২ যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি। তো তারা ব্যাগের মধ্যেই কিভাবে নিয়ে এলেন? কেন বিমানে ওঠার সময় তল্লাশি চালানো হয়নি? বা যখন তারা দিল্লির বিমানবন্দর অতিক্রম করছিলেন, যখন তারা পার হচ্ছিলেন বিমানবন্দর, তাদের লাগেজ এবং ব্যাগেজ তো অবশ্যই চেক করা হয়েছে। তখন কিন্তু ধরা পড়ল না। ধরা পড়ল বাংলাদেশে বিমান অবতরণের পরে, প্রিয় দর্শক। দেখুন, দিল্লির আধিপত্যে আমরা ১৭ বছর ছিলাম। আমাদের শিল্প, আমাদের সংস্কৃতি, কূটনীতি, আমাদের অর্থনীতি যেভাবে এগোনোর কথা ছিল দিল্লির সহযোগিতায়, সেটাও তো হয়নি। ধরুন, দিল্লির আমরা একটা অঙ্গ হিসেবে ১৭ বছর ছিলাম।
তাহলে দিল্লির কাছ থেকে সুবিধা নিয়ে আমাদের শিল্পীরা কি বলিউডে গান গাইতে পেরেছে? আমরা কি রফতানির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা করতে পেরেছি? আমরা কি ভারতমুখী চিকিৎসার ক্ষেত্রেও নিজেরা সহজলভ্য এবং সস্তা মূল্যে সেবা পেয়েছি? আ কিছুই কিন্তু পাইনি সেই অর্থে। তার মানে কেবলমাত্র আমরা তাদের দ্বারা শোষণের শিকার হয়েছে। যে কারণে আজকে দিল্লির নাম শুনলেই অনেকের পিলে চমকে যায় বা সন্দেহ তৈরি হয় যে দিল্লিতে আবার কি শুরু হলো? যেমন দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি ৩ ঘন্টা বসেছিলেন। তাকে অপমান অপদস্থ করা হয়। এরপর তিনি প্রতিবাদ স্বরূপ ফিরে আসেন। আমাদের বাংলাদেশের স্লোগান হয় দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। আ কেন দিল্লির নাম এভাবে বারবার আসে? দিল্লি কিন্তু এই মুহূর্তে আধিপত্যের একটা প্রতীক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আজ থেকে ৪০০ বছর বা ৫০০ বছর পেছনে যাই, কি দেখব? দিল্লি যখন এই বাংলাকে শাসন করেছে, তখনও কিন্তু দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। কেমন প্রতিবাদ? আপনারা ঈশা খাঁর নাম শুনেছেন নিশ্চয়ই। ১২ ভূঁইয়াদের নেতৃত্ব দানকারী একজন শাসক, একজন জমিদার, একজন রাজা। তিনি বাংলার অন্যতম শাসক ছিলেন। কিন্তু কোনোভাবেই দিল্লির মুঘল সাম্রাজ্যের নীতি, দাদাগিরি এবং আগ্রাসন মেনে নেননি। সেই জন্যে তিনি তার স্বল্প সামর্থ্য দিয়েই তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। আর দিল্লি মানেই যে হিন্দুদের বিরুদ্ধে লড়াই বা হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই, এটা কিন্তু নয়। ৪০০ বছর আগের সেই মোগল সময়ে তখন তো মুঘল সম্রাটটা মুসলমানই ছিলেন। ঈশা খাঁও এই বাংলার শাসক হিসেবে মুসলমান ছিলেন। কিন্তু আমরা কেন আধিপত্যবাদের বিরুদ্ধে সেই সময়ে অস্ত্র ধরেছিলাম বা ঈশা খাঁ কেন এই আধিপত্যবাদকে রুখে দিয়েছিলেন? কারণ প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত ভূখণ্ড আছে। সেটা যখন বিঘ্নিত হয়, তখন ধর্ম, ভাষা, গোত্র কোনো কিছুকেই বিবেচনায় নেওয়া হয় না। কেন আমরা তো অখণ্ড পাকিস্তানের মানুষ ছিলাম, বিভক্ত হলাম? কারণ তারা আমাদের উপর আগ্রাসন চাপিয়ে দিয়েছিল, আধিপত্য করছিল। ফলে কি হয়েছে? মুসলমান হওয়া সত্ত্বেও আমরা আলাদা হয়ে গেছি। এই বিষয়টি যদি বিবেচনায় রাখা যায়, তাহলে আধিপত্যবাদী রাষ্ট্রের জন্যে বিরাট শিক্ষা রয়েছে। এই উপমহাদেশে নেপাল একটি হিন্দু রাষ্ট্র। কিন্তু নেপালের সঙ্গে এই মুহূর্তে ভারতের সবচেয়ে ভয়াবহ উষ্ণ তো নয়ই, বরং ভয়াবহ শীতল সম্পর্ক। একদম সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। প্রতিনিয়ত নেপাল অভিযোগ করে যে তাদের ভূখণ্ড ভারত দখল করে ফেলেছে। তো দেখুন কেন এরকম পরিস্থিতি? নেপালের জনগণের সংখ্যাগরিষ্ঠ তো হিন্দু। তারা তো হিন্দু ধর্মকে লালন পালন করে। আবার ভারতের বিজেপি শাসকরাও হিন্দুত্ববাদকে লালন করে। তো এই লালন পালনের ক্ষেত্রে একই চেতনা এবং আদর্শ ধর্মীয় দিক দিয়েও একই গোত্রের হবার কারণে কেন আধিপত্য করে? কারণ আধিপত্যবাদীরা দিন শেষে তাদের ব্যবসা, বাণিজ্য এবং ক্ষমতাটাই দেখে। সেক্ষেত্রে তাদের কাছে ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা গৌণ হয়ে যায়। সেটাই তো নেপালের ক্ষেত্রে আমরা দেখছি প্রিয় দর্শক। সুতরাং দিল্লি প্রতীকীভাবে এটি হচ্ছে আধিপত্যবাদের একটা নেতিবাচক উদাহরণ। তো যতদিন না পর্যন্ত দিল্লি তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ন্যায্যতার নীতি অনুসরণ না করবে, ততদিন এইরকম নেতিবাচক তকমা তাদের পিছে থাকবেই। প্রিয় দর্শক, এই যে হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে, এই বইটি সেই আধিপত্যবাদের বিরুদ্ধেই সজোরে সপাটে চাবুক মেরেছে। স্বপ্নের বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা এবং চক্রান্ত, দেশের বাইরে থেকে গোয়েন্দা চক্রান্ত, কূটনৈতিক এবং ভূরাজনৈতিক চক্রান্ত তার মুখোশ খুলে দেওয়া হয়েছে। আপনারা স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে সংগ্রহ করুন, আপনাদের বন্ধুদের উপহার দিন। আজকে এ পর্যন্তই। দিল্লি নিয়ে আপনাদের মতামতগুলো অবশ্যই দেখতে চাই। দর্শক, দিল্লি না ঢাকা? নিশ্চয়ই ঢাকা, ঢাকা। এবং কি কাকতালীয় ব্যাপার দেখুন, আবার দিল্লিতে যখন ককরোচ জনতা পার্টি আন্দোলন করলো, তখন সেই আন্দোলনের সমর্থনে বাংলাদেশেও মিছিল হলো। সেক্ষেত্রে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো বিরোধ নেই। বিরোধ কেবল একমুখী আধিপত্যবাদী দিল্লির নীতির। দর্শক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।